বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের অনলাইন ক্লাসে প্রিভিয়াস যে ক্লাসটা নিয়েছিলাম তোমাদের ন্যারেশনের উপর, তো আজকে বলেছি তোমাদের একটু এটা প্র্যাকটিসে যাব আমি। তো গত ক্লাসে মোটামুটি তোমাদের ন্যারেশনের কী ধরনের চেঞ্জগুলো হয় এগুলো বিস্তারিত বলার চেষ্টা করেছি। আজকে যে বিষয়টি বলবো তোমাদের কোশ্চেন নাম্বার 12, তোমাদের প্রত্যেকটি মডেলের 12 নম্বর হচ্ছে ন্যারেশন আইটেম। এই ন্যারেশন আইটেমটি তোমাদের থাকবে প্যাসেজ আকারে। তো প্যাসেজ থেকে আমরা কীভাবে উত্তরগুলো করব সেটা আমরা এবার ইনশাল্লাহ দেখব। সবাই একটু খেয়াল করো, আমি তোদের বোর্ডে লিখেছি আমরা টেস্ট এক্সাম কোশ্চেন যে 2019-এর বিভিন্ন স্কুলের কোশ্চেনগুলো দেওয়া রয়েছে তোমাদের অ্যাডভান্স বইয়ের 640 নাম্বার পেজ। এখানে তোমরা দেখবা রাজু উত্তরা মডেল কলেজ রয়েছে। আমরা 12 নম্বর আইটেমটা এখন সলভ করব। রিরাইট দ্য ফলোয়িং প্যাসেজ চেঞ্জিং দ্য ফর্ম অফ স্পিচ। এখানে টোটাল স্পিচের ফর্মটা তোমাকে চেঞ্জ করতে হবে। আচ্ছা, দ্য বয় সেড টু দ্য ওল্ড ম্যান, স্যার, I know you and your family. You are a great writer. I read many of your writings. The man said, you are a very good boy, my son. May God bless you. এখানে দেখো দুজনের কথোপকথন রয়েছে, একটা ডায়লগ টাইপের, একজনের কথা শেষ হচ্ছে আবার আরেকজনের কথা শুরু হচ্ছে, আবার অন্য সময় দেখা যাচ্ছে একজনই পরপর দুবার কথা বলছে, অন্য সময় 3বারও কথা বলে। তো যাই হোক, তাহলে একজনের কথা শেষ হয়, এটা 2বার বলুক বা 1বার বলুক বা 3বার বলুক, পরবর্তী আরেকজন সেটা রিপ্লাই করে। তো এভাবেই কিন্তু প্যাসেজগুলো শেষ হয়। এখন লক্ষণীয় বিষয় হচ্ছে প্রত্যেকটা তোমার রিপোর্টের স্পিচ যেটা ইনভার্ট কমার ভিতরে থাকে, দ্যাট মিনস বক্তব্য, যেটা বক্তব্যের যে শুরুতে রিপোর্টিং ভার্বটা থাকে, অনেক সেন্টেন্স শুরুতে সেটা থাকে না। মনে করো যে আই সেড টু হিম, ইউ আর রাইটিং এ লেটার, ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং টু মি। দুইভাবে শেষ করলাম, 2টা সেন্টেন্স লিখলাম। এটা কিন্তু প্রথম সেন্টেন্সটা যেটা, এটা আমার একটা কথা বক্তব্য ছিল, পরেরটাও কিন্তু যে এটা আসলে অনেক ইন্টারেস্টিং ছিল, আমরা সেটাও বলে দিলাম। তাহলে পরেরটা কিন্তু আমারই ছিল। তাহলে এভাবে কিন্তু পরপর 2বার যে বিষয়গুলো থাকে, যে আমি তোমার ইয়াগুলো এই সেন্টেন্সের যে তোমার যে একটার পর একটা যে বিষয়গুলো থাকে, এই বিষয়গুলো তোমাকে খেয়াল করতে হবে, তোমাকে রিপোর্টিং ভাবনা বানিয়ে নিতে হবে নিজে। খেয়াল করো আমি কীভাবে করি। দ্য বয় সেড টু দ্য ওল্ড ম্যান, স্যার, আই নো ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি। খেয়াল করো রিপোর্টিং ভার্ব কিন্তু দ্য বয় সেড টু দ্য ওল্ড ম্যান, রিপোর্টিং ভার্ব পেলাম। স্যার, আই নো ইউ। আমরা যখন রিপোর্ট স্পিচের ভিতরে কোনো স্যার পাবো, স্যার মানে আমরা সম্মানসূচক একটা শব্দ ব্যবহার করি, স্যার। এই জন্য স্যারটা কী হয়ে যাবে, রেসপেক্টফুলি, এবং সেটা রিপোর্টিং ভার্বে অ্যাড হয়ে যাবে। জিনিসটা খেয়াল রাখবে, রিপোর্ট স্পিচের মধ্যে আমরা যদি স্যার পাই, সেই স্যারটা আমরা কি বলি, রেসপেক্টফুল হিসেবে রিপোর্টিং ভার্বে নিয়ে এসে পড়বো। এই একটা বিষয় তোমাদের খেয়াল করতে হবে। তাহলে কী হবে, দ্য বয় সেড টু দ্য ওল্ড ম্যান, স্যার, আই নো ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি। তোমাদের বলেছিলাম শুরুতেই যে তোমরা রিপোর্টের স্পিচের আগে এটা কোন টেন্স এবং কোন সেন্টেন্স, এই বিষয়গুলো তোমরা খেয়াল করবে। আচ্ছা, শুরুতে আমরা বলি এটা কোন সেন্টেন্স, ডেফিনেটলি অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয় তাহলে আমাদের রিপোর্টিং ভার্বে কিছু চেঞ্জ রয়েছে। সেটা কি চেঞ্জ রয়েছে, যদি অবজেক্ট থাকে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকলে আমরা কি থাকি, টোল্ড করে দেই, সেটটা কি হয়ে যায়, টোল্ড হয়ে যায়, আর মাঝখানে দ্যাট বসে, মেল পার্টে কি বসে, দ্যাট বসে। খেয়াল করো সবাই। তাহলে সাবজেক্ট ছিল দ্য বয়, সেড টু কি হবে, টোল্ড। তাহলে দ্য বয় টোল্ড দ্য ওল্ড ম্যান। যেহেতু স্যার রয়েছে, আমরা এখানে রেসপেক্টফুলি দিয়ে দিব, টোল্ড দ্য ওল্ড ম্যান রেসপেক্টফুলি দ্যাট। আমরা মিডল পার্টে কি দিয়েছি,
দ্যাট দিয়েছি, এখানে সেড কি হয়ে গেল, টোল্ড হয়ে গেল। আর রেসপেক্টফুলি কেন দিলাম, রেসপেক্টফুলি ছিল স্যারের কারণে, স্যার যেহেতু রয়েছে, স্যারটা হচ্ছে একটা সম্মানসূচক শব্দ, এই যে রিপোর্টিং ভাবে রেসপেক্টফুলি নিয়ে আসলাম, আমাদের স্যারটা কাজ হয়ে গেল। ওকে, তো দ্যাট পর্যন্ত গেলাম আমরা। এই প্রথম পার্ট শেষ হলো। আমাদের মিডল পার্ট দ্যাট দিয়েছি অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে, কারণ আই নো ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আই নো ইউ, আইটা কোন পারসন, ফার্স্ট পারসন, অনুসঙ্গ রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। তাহলে কি হবে, দা বয় মানে কি, হি। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করো, দা বয় এবং দা ওল্ড ম্যান দুইটাই কিন্তু হি, পুরুষ। তাহলে এখানে আমি কাকে বুঝিয়েছি, হি দিয়ে কি আমি বয়কে বুঝিয়েছি, না হি দিয়ে আমি ওল্ড ম্যানকে বুঝিয়েছি? এখানে একটু আইডেন্টিফাই করতে হবে। কিরকম, আমি যদি বয়কে বুঝাই তাহলে ব্রেকেটে বি দিয়ে দিব, তাহলে হি মানে এখানে কাকে বুঝিয়েছি, বয়কে বুঝিয়েছি। যদি ও দিয়ে বুঝাই তাহলে ওল্ড ম্যান বুঝাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি আইটা কি হয়ে গেল, হি। আমি গত ক্লাসে তোমাদের পার্সনের পরিবর্তনে বুঝিয়েছিলাম, ফার্স্ট পার্সন থাকলে অনুসরণ করে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে, সেকেন্ড পার্সন থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে, এবং থার্ড পার্সন থাকলে কোনো পরিবর্তন হয় না। দিস ইজ দ্য চেঞ্জ অফ পার্সন, ইউ শুড মাইন্ড ইট। তাহলে আই নো ইউ, আইটা কি হয়ে গেল, হি। আই নো ইউ প্রেজেন্ট ইনডিফিনিট, কোন টেন্স? এবার আমি পার্সন চেঞ্জ করলাম, এবার চলে আসলাম টেন্সে, কারণ আমি জানি রিপোর্টেড স্পিচের ভিতরে দুটো পরিবর্তন হয়, পার্সনের এবং টেন্সের। টেন্সের পরিবর্তন কখন হয়, যখন রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স হয়। আমি তো পাস্ট টেন্স পেয়েছি, তাহলে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স পেয়েছি, রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে, আবার পার্সনের পরিবর্তন হবে। পার্সন তো সবসময় হবে, তাহলে পার্সন চেঞ্জ করলাম। এবার যেহেতু নো ইউ প্রেজেন্ট ইনডিফিনিট কি হয়ে যাবে, পাস্ট ইনডিফিনিট। তাহলে নো এর পাস্ট ফর্ম কি, নিউ। ইউ কি হবে, সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন কি অবজেক্ট, অবজেক্ট কি হিম, হিমটা কে, ওল্ড ম্যান, ফুল স্টপ। আই নো হিম, ও সরি আরো রয়েছে, অ্যান্ড ইয়োর ফ্যামিলি, অ্যান্ড ইয়োর ফ্যামিলি, ইয়োর সেকেন্ড পার্সন, অবজেক্ট অনুসরণ করে, ইয়োর যদি পসেসিভ তাহলে হির পসেসিভ কি, হিজ, তাহলে হিজ ফ্যামিলি। আমরা বুঝতে পারছো যে the old man told the old man, the boy told the old man respectfully that. told হয়েছে অ্যাসার্টিভ হওয়ার কারণে এটা said to told হয়ে গেল। রেসপেক্টফুলি আমরা রিপোর্ট স্পিচের শুরুতে কি পেয়েছি, কি পেয়েছি আমরা রিপোর্ট স্পিচ শুরুতে আমরা, বলো কি পেয়েছি, হ্যাঁ স্যার পেয়েছি। স্যার পাওয়ার কারণে কি পেয়েছি আমরা, রেসপেক্টফুলি পেলাম। দ্যাট আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে মাঝখানে কি বসে, রিপোর্টিং ভার্ব অ্যান্ড রিপোর্ট স্পিচের মাঝখানে যে বিষয়টা ইনভার্ট কমপ্লিট যেটা বসাতে হয় সেটা বললাম, দ্যাট বসে। আচ্ছা, এবার আমি রিপোর্টিং ভার্বটা শেষ করলাম, মিডল পার্ট কমপ্লিট করলাম, এবার রিপোর্ট স্পিচের মধ্যে চলে আসছে। আমি রিপোর্ট স্পিচের সাবজেক্টটা কি, আই ছিল, আই হলো সেকেন্ড ফার্স্ট পার্সন, সাবজেক্ট অনুসরণ করে, তাহলে হি। তাহলে হি মানে কে, বয়কে বুঝিয়েছি, দা বয়। নো ইউ প্রেজেন্ট ইনডিফিনিট কি হয়ে গেল, পাস্ট ইনডিফিনিট, তাহলে নিউ। আই নো ইউ, ইউ সেকেন্ড পার্সন। খেয়াল করো, যেখানে পার্সন আসছে সেখানে চেঞ্জ হচ্ছে, যেখানে টেন্স আসছে সেখানে চেঞ্জ হচ্ছে। কাকে অনুসরণ করে সেটা এরকম মনে রাখবা। প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, অনুসরণ করেন কাকে, পাস্ট ইনডিফিনিটকে, তাহলে নিউ দিলাম। নো এর পার্সনকে নিউ, তাহলে আই নো, আই নিউ, হি নিউ হিম, হিটাকে বয়, বয় কাকে চিনে, ওল্ড ম্যানকে চিনে। অ্যান্ড ইয়োর ফ্যামিলি ছিল, অ্যান্ড ইয়োর কি সেকেন্ড পার্সন, অবজেক্ট, অবজেক্ট কি ছিল, দা ওল্ড ম্যান, হি, তাহলে হি এর পজিটিভ কি, হিজ, তাহলে হিজ ফ্যামিলি। আচ্ছা, ইউ আর এ গ্রেট রাইটার, ইউ আর এ গ্রেট রাইটার, এটা কিন্তু দা বয়েরই কথা। খেয়াল করো, আই নো ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি, এটাও ছিল কিন্তু বয় কিন্তু ওল্ড ম্যানকে বলছে, ঠিক আছে কিনা? তারপরটা হচ্ছে ইউ আর এ গ্রেট রাইটার, আই রিড মেনি অফ ইউর রাইটিংস, তারপরটা কিন্তু তারই কথা, মানে ছেলেরই কথা। তাহলে এই যে তোমার প্যাসেজগুলো খেয়াল করো, একটা সেন্টেন্স শেষ হলো, আমার কিন্তু পরবর্তী সেন্টেন্স কিন্তু বলে দিচ্ছে না আমাকে কে কাকে বলতেছে, কে বক্তা আর কে শ্রোতা।
এটাই তোমাকে আইডেন্টিফাই করতে হবে এই প্যাসেজ নারেশনের ভিতরে। এখানে তোমাকে নিজে থেকেই তোমাকে সাবজেক্ট চুজ করতে হবে এবং কাকে বলছে মানে অবজেক্ট চুজ করতে হবে, কাকে সে বলছে সেটা আমরা এখানে বলে দিব। সেটা খেয়াল করো কীভাবে করছি আমি। ইউ আর এ গ্রেট রাইটার, যেহেতু ছেলেটাই ওই বৃদ্ধ লোকটিকে বলেছিল তাহলে কি হবে, আবার দা বয় লেখা দরকার নাই, কি লিখবো হি অলসো, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে হি অলসো টোল্ড দ্য ওল্ড ম্যান, হি অলসো টোল্ড দ্য ওল্ড ম্যান, অথবা হি অলসো অ্যাডেড দ্যাট, যেটা বলো সমস্যা নেই। হি অলসো সেড দ্যাট, হি অ্যাগেইন সেড দ্যাট, হি ফার্দার সেড দ্যাট, নো প্রবলেম, অ্যাজ ইউর উইশ। তুমি সব যে কোনোভাবে তুমি অ্যাড করো, এগুলো কোনো নাম্বার কাটবে না বা কোনো ভুলের কিছু নাই। তো হি অলসো টোল্ড দ্য ওল্ড ম্যান, যেহেতু অ্যাসার্টিভ মাঝখানে কি দিল দ্যাট। ইউ আর এ গ্রেট রাইটার, ইউ সেকেন্ড পারসন অবজেক্ট, অবজেক্টটা কে হিটা কে ছিল ওল্ড ম্যান, এটুকু তোমাকে বুঝাই দিতে হবে, কারণ হি দিয়ে তো ছেলেকেও বোঝায়, যেহেতু আমরা ওল্ড ম্যানকে বুঝিয়েছি আমরা ও দিয়ে বুঝালাম যেটা ওল্ড ম্যান। ইউ আর এ গ্রেট রাইটার, প্রেজেন্ট ইনডিফিনিট কি হবে পাস্ট ইনডিফিনিট, তাহলে হি ওয়াজ এ গ্রেট রাইটার, হি ওয়াজ এ গ্রেট রাইটার। তাহলে আমরা এটার মধ্যে কি পেলাম, একটা সেন্টেন্স শেষ হলো, পরবর্তী সেন্টেন্সটা দেখলাম যে ওই একই ব্যক্তি কথা বলেছে, মানে সে আমি কথা বলতেছি, আমি একটা সেন্টেন্স শেষ করলাম, পরেরটাও আমার, তারপরেরটাও আমার, তাহলে কি এখানে কি তোমাকে বারবার বলবো আমি তোমাকে বলেছিলাম যে, আমি তোমাকে বলেছিলাম যে, আমি তোমাকে বলেছিলাম যে, নো, একবারই বলে দিবে, পরবর্তী তিনটা সেন্টেন্স আমাদের শেষ হলো। এটা তো বুঝতে হবে যে কে কাকে বলছে। তো আমরা এখানে কিন্তু সেটাই বললাম। তাহলে হি অলসো টোল্ড দ্য ওল্ড ম্যান, তাহলে হিটাকে ছেলেটা, যেহেতু আমি ওল্ড ম্যান উল্লেখ করে দিছি এখানে আর দরকার নেই সেভাবে। হি অলসো টোল্ড দ্য ওল্ড ম্যান দ্যাট, হিটাকে, ইউ আর এ গ্রেট রাইটার, ইউ ছিল অবজেক্ট, অবজেক্ট ছিল কে ওল্ড ম্যান, এই যে ও, ইজ এ গ্রেট রাইটার, ইউ আর এ গ্রেট রাইটার, প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, করে দিলাম কি পাস্ট ইনডিফিনিট, ওয়াজ এ গ্রেট রাইটার, কারণ আমার প্রথম পার্টটা কি পাস্ট টেন্স, ওকে টেন্সে চেঞ্জ হবেই, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে কি হয় পাস্ট ইনডিফিনিট। I read many of your writings, and I read মানে পাস্ট ফর্ম তোমাকে বলে দিচ্ছি ওরা, যেটা পাস্ট টেন্স। তা I read many of your writings, he added that, এখানে he also সেটা দরকার নেই আমার, তাহলে he added that, সে আরো যোগ করেছিল যে I read, আইটাকে he মানে বয়, I read many of your writings, I read কে বলে যারা পাস্ট টেন্স মানে পাস্ট ফর্ম বলেছে ওরা, তাহলে পাস্ট ইনডিফিনিট, তাহলে পাস্ট ইনডিফিনিট তাহলে কি হয় পাস্ট পারফেক্ট, তাহলে হ্যাড দিয়া V3, তাহলে হি হ্যাড রিডের তিনটা ফর্ম একই জিনিস, এজন্য হ্যাডের পরে রেড মানে পাস্ট পারফেক্ট হয়ে গেল, তাহলে পাস্ট ইনডিফিনিট ছিল কি হয়ে যাবে পাস্ট পারফেক্ট। টেন্সের চেঞ্জ কিন্তু এভাবেই হয়, তোমাদের টেন্সের পরিবর্তে কোনো ডিটেলস আমি তোমাদের প্রিভিয়াস ক্লাসে বলেছি। মেনি অফ ইয়োর রাইটিংস, তাহলে মেনি আর চেঞ্জ হবে না, মেনি অফ ইয়োর, এই যে পার্সন পেয়েছি, ইয়োর কি হবে সেকেন্ড পার্সন অবজেক্ট মানে ওল্ড ম্যান হি, তাহলে ইয়োর কি পসেসিভ, তাহলে হি এর পসেসিভ কি হিজ, তাহলে হিজ রাইটিংস, এটা শেষ হয়ে গেল। তাহলে মেনি অফ হিজ রাইটিংস, এখানে হিজটা কার বলো তো, সেগুলো দিয়ে দিতে পারো যে ওল্ড ম্যানের, না দিলেও সমস্যা হবে না, এখানে যেহেতু আমি একটাকে স্পেসিফিক করে দিচ্ছি আমি। আচ্ছা এইবার ওই যে ওল্ড ম্যান রিপ্লাই করতেছে, দ্য ওল্ড ম্যান সেইড ইউ আর এ ভেরি গুড বয় মাই সান। খেয়াল করো রিপোর্টের স্পিচের ভিতরে কিন্তু এখানে কমা দিয়ে বা মাই সান মানে কি তাকে আমার ছেলে বা আমার পুত্র হিসেবে সম্বোধন করেছিল তাকে, তাহলে দ্য ওল্ড ম্যান সেইড মাই সান, এটাকে আমরা শুরুতে নিয়ে এসে পড়ি, অ্যাড্রেসিং হিম, তাকে কি বলে সম্বোধন করে, অ্যাড্রেসিং হিম অ্যাজ সান, অ্যাজ হিজ সান, অ্যাড্রেসিং হিম অ্যাজ হিজ সান, মাই সানটা কি আমি এটাকে রিপোর্টিং ভাব নিয়ে এসে বললাম, তাহলে তাকে পুত্র বলে সম্বোধন করে লোকটি বলেছিল যে, আমরা এভাবে বললাম আর কি, তাহলে অ্যাড্রেসিং হিম অ্যাজ হিজ সান, the man
said that যেটা অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা দ্যাট দিয়ে দিলাম। ইউ আর এ ভেরি গুড বয়, ইউটা কোন পারসন? সেকেন্ড পারসন। খেয়াল করো সবাই, এর কিন্তু দ্য ওল্ড ম্যান সেইড, দ্য ওল্ড ম্যান কথা বলছে, তাহলে শুনছে কে? ছেলেটি। দুজনে কথা বলছে, ওল্ড ম্যান কথা বললে ছেলে শুনে, ছেলে বললে ওল্ড ম্যান শুনে, এটা তো বিষয়। এখানে কথা বলছে কে? ওল্ড ম্যান কথা বলছে। দ্য ম্যান মানে ওল্ড ম্যান। দ্য ওল্ড ম্যান সেড দ্যাট। আচ্ছা, সাবজেক্ট পেলাম দ্য ওল্ড ম্যান, তাহলে অবজেক্ট কে? ছেলেটি। তাহলে ইউ আর এ ভেরি গুড বয়, ইউটা কে? ছেলেটা, তাহলে হি। তাহলে হি দিয়ে কি দিব? বি। ইউ আর এ ভেরি গুড বয়, প্রেজেন্ট ইনডিফিনিট কি হবে? পাস্ট ইনডিফিনিট। তাহলে হি ওয়াজ এ ভেরি গুড বয়, ফুল স্টপ। মে গড ব্লেস ইউ, এটাও কিন্তু ওই ওল্ড ম্যানেরই কথা। তাহলে হিটাকে ওল্ড ম্যান, হি অলসো, এখন যেহেতু মে গড ব্লেস ইউ, তাহলে গডটা যেহেতু আমরা অপটেটিভ সেন্টেন্সে পেয়েছি, আশীর্বাদ প্রার্থনা, আমি তোমাদের বলেছিলাম যে গড আল্লাহ এগুলো থাকলে আমরা প্রেড দিব। কি দিব? প্রেড। আর গড আল্লাহ না থাকলে সেখানে আমরা উইশ দিব, তাহলে কি হবো? প্রে দিব। তাহলে কি হবে? হি অলসো প্রেড দ্যাট। অপটেটিভ সেন্টেন্সে কখনো অবজেক্ট ব্যবহৃত হয় না, খেয়াল রাখতে হবে। হি অলসো প্রেড দ্যাট, সাবজেক্ট কোনটা? মে গড, গড হচ্ছে সাবজেক্ট, তাহলে আগে গড নিয়ে আসলাম পার্সন, থার্ড পার্সন নো চেঞ্জ। মে কি হবে? মাইট। আমি তোমাদের বলেছিলাম মে থাকলে কি হয়? মাইট হয়। ব্লেস ইউ, সেকেন্ড পার্সন, কাকে অনুসরণ করে? অবজেক্টকে। এখানে কে কে কথা বলতেছে? ওল্ড ম্যান। তাহলে শুনছে কে? যেহেতু অবজেক্ট, যে শুনছে সেই তো অবজেক্ট, ছেলেটা শুনছে, তাহলে হিম। হিমটাকে, সরি ছেলেটি। তাহলে হি অলসো প্রেড দ্যাট গড মাইট ব্লেস হিম, আল্লাহ কি করুক? তাকে আশীর্বাদ করুক, বা তার আল্লাহ তার সহায় হোক, যেটা বলি আমরা। তাহলে কি হবে এটা? হিম হচ্ছে কাকে? ছেলেটিকে। এখানে বি দিয়ে আমরা শেষ করলাম। তাহলে এখানে রিপোর্টিং ভাবটা একটু চেঞ্জ করেছি, প্রেড। এটাই ধরার বিষয় যে মে দিয়ে শুরু হয়েছে, এখানে কি? অপারেটিভ সেন্টেন্স। এখানে খেয়াল করো সবাই, আমরা কিন্তু এখানে একটু অ্যাড্রেসিং হিম অ্যাজ সান, এই দ্য সান ছিল রিপোর্ট স্পিচে, এটাকে আমরা বের করে নিয়ে আসছি। অ্যাড্রেসিং হিম অ্যাজ হিজ সান, আমরা যে এখানে রেসপেক্টফুলি দিয়েছি, এখানে যদি আমরা বলতাম যে অ্যাড্রেসিং হিম অ্যাজ স্যার, দ্য ওল্ড ম্যান, দ্য বয় টোল্ড দ্য ওল্ড ম্যান দ্যাট, ও চলতো। তবে রেসপেক্টফুলি স্যার থাকলে এত বাড়ানোর দরকার নেই, স্যার থাকলে কি দেবা? রেসপেক্টফুলি দিয়ে দেবা, তাহলে হয়ে যাবে, সমস্যা হবে না। তাহলে আমরা এখানে একটা জিনিস দেখলাম, হি অলসো টোল্ড দ্য ওল্ড ম্যান, এটা আমরা নিজে বানিয়ে নিয়েছিলাম, কিন্তু হি অলসো অ্যাডেড দ্যাট, হি অলসো প্রেড দ্যাট, এগুলো কিন্তু ছিল না। ছিল? এগুলো বানিয়ে নিতে হয়েছে আমার, কারণ হি অ্যাডেড দ্যাট সবই রিপোর্টিং ভার্ব। এটাই প্যাসেজ। একটা প্যাসেজের ভিতরে কে বক্তা, কে শ্রোতা, জাস্ট তোমাকে এটাকে ধরতে হবে। ধরার পরে তুমি বুঝবা যে তোমাকে কাকে নিয়ে শুরু করতে হবে। যে বলতে সে বক্তা, যে শুনছে সে শ্রোতা। দ্যাট মিনস বক্তা হচ্ছে সাবজেক্ট, শ্রোতা হচ্ছে অবজেক্ট। কে কাকে অনুসরণ করে জাস্ট তাকে ধরবা। আর কার কথা কোথায় শেষ হলো, কোথায় আরেকজনের কথা রিপ্লাই শুরু হলো, যে পর্যন্ত শেষ হয়েছে সেখান থেকে তোমার সেন্টেন্স কয়টা হয়েছে। যদি একটা সেন্টেন্স শুরু হওয়ার পরে তারপরটাও তার থাকে, হি অলসো অ্যাডেড দ্যাট, হি অলসো সেড দ্যাট, হি ফার্দার সেড দ্যাট। যদি ইন্টারোগেটিভ থাকে, হি অলসো আস্কড মি। হ্যাঁ, তারপরে ইন্টারোগেটিভ থাকলে কি হয়? মাঝখানে ইফ বা ডাব্লিউএস যেটা হয় হবে, সেভাবে শুরু করবা। সোজা কথা, তোমার প্রথম একটা সেন্টেন্স শেষ হলো, পরে একটা সেন্টেন্স যখন শুরু হবে, এটা তোমার খেয়াল করতে হবে এটা কি তারই কিনা, একই ব্যক্তির কিনা। এক ব্যক্তির না হলে তখন আগের মতো সে করে দিবা, কোনো প্রবলেম। হি অলসো সেড দ্যাট, হি ফার্দার সেড, এটা হবে না। পরবর্তী সেন্টেন্স যে কথা বললো বা যে শুনতেছে সে শুরু করে দিবা রিপোর্টিং ভার্বটা, দেওয়াই থাকবে। তাহলে এখানে আমরা দেখলাম প্রথম যে ব্যক্তিরা শুরু করলো দ্য বয়, এখানে স্যার
আই নো ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি, এটা তার কথা ছিল। ইউ আর এ গ্রেট রাইটার, এটাও ছেলেটার কথা ছিল। আই রিড মেনি অফ ইউর রাইটিংস, এটাও তার কথা ছিল। তাহলে পর তিনটাই কিন্তু তার কথা, ছেলেটির কথা। খেয়াল করেন কীভাবে করছি। দ্য বয় টোল্ড দ্য ওল্ড ম্যান রেসপেক্টফুলি দ্যাট হি নিউ হিম অ্যান্ড হিজ ফ্যামিলি, একটা গেল। হি অলসো টোল্ড দ্য ওল্ড ম্যান দ্যাট হি ওয়াজ এ গ্রেট রাইটার, তারপরে কিন্তু আমি হি অলসো টোল্ড দ্য ওল্ড ম্যান নিজে লিখে নিচ্ছি, রিপোর্টিং বানায় নিচ্ছি। তারপরে কিন্তু পার্সন এবং টেন্স চেঞ্জ হয়েছে। তারপরটা কিন্তু ছেলেটারই কথা, খেয়াল করো। হি অলসো অ্যাডেড দ্যাট, এটা কিন্তু প্যাসেজে দেওয়া নাই, এটাও আমার বানায় নিতে হয়েছে। তাহলে আমার প্রেজেন্টেশনের কাজটাই হচ্ছে রিপোর্টিং ভাবটাকে নতুন করে করে সামঞ্জস্যপূর্ণ একটা সেন্টেন্স বানায় নেওয়া। বুঝতে পারছি? তাহলে দেখো এটা শেষ করলাম। এই যে আবার হি অলসো টোল্ড দ্য ওল্ড ম্যান লিখছি, হি অলসো অ্যাডেড দ্যাট, একরকম তো না হয় যে একটু ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দেবা। পার্সোনাল চেঞ্জ এবং টেন্সের চেঞ্জ যথারীতি করে যেখানে যেটা চেঞ্জ হওয়ার হইলো। এখানে দেখো এবার থার্ড সেন্টেন্স শেষ হওয়ার পরে দ্য ওল্ড ম্যানের রিপ্লাই চলে আসছে, এবং সেখানে দেখলাম রিপোর্টিং ভার্বের ভিতরে, রিপোর্ট স্পিচের ভিতরে হিজ সান দেওয়া আছে। তাহলে হিজ সানটাকে আমরা বের করে নিয়ে আসছি। অ্যাড্রেসিং হিম অ্যাজ হিজ সান, তাকে ছেলে বলে সম্বোধন করে দ্য ওল্ড ম্যান সেইড, এই যে দ্য ওল্ড ম্যান সেইড রিপোর্টিং ভার্ব। তাহলে এটুকু ছিল রিপোর্ট স্পিচের ভিতরে, এটা বের করে নিয়ে আসছি। হিজ সানটাকে আমি এটাকে বের করে নিয়ে আসছি। দ্য ওল্ড ম্যান সেইড দ্যাট, যেহেতু সাইড দ্যাট দিলাম। ইউ আর এ ভেরি গুড বয়, ইউ ছিল অবজেক্ট, ইউকে অনুসরণ করো, অবজেক্ট অনুসরণ করো। অবজেক্টটা কে ছিল? দেখেন যে দ্য ম্যান যেহেতু সাবজেক্ট, তাহলে বয়টা হচ্ছে অবজেক্ট। তাহলে হি মানে বয়। ইস কি হবে? ওয়াজ। প্রেজেন্ট ইনফিনিট কি হয়ে যায়? পাস্ট ইনফিনিট। ওয়াজ এ ভেরি গুড বয়। পরে দেখলাম মে গড ব্লেস ইউ, এটাও কিন্তু ওল্ড ম্যানেরই কথা। তাহলে এখানে যে কথাটা বলছে সে কিন্তু তারই কথা। তখন কি? হি অলসো প্রেড দ্যাট, এটা নিজে বানিয়ে নিয়েছে, কারণ যেহেতু অপারেটিভ সেন্টেন্স আমার প্রে এবং উইথ দিয়ে শেষ করতে হবে এবং কোনো অবজেক্ট থাকতে পারবে না। তাহলে হি অলসো প্রেড দ্যাট গড মাইট ব্লেস হিম, গড থার্ড পারসন, নো চেঞ্জ, গডটা গডই থাকলো, মেয়ে কি হয়ে গেল? মাইট হয়ে গেল। পরে ব্লেস, এখানে আবার সাবজেক্ট রয়েছে ইউ কোন পারসন? সেকেন্ড পারসন। অনুসরণ করা অবজেক্টটা কে? বয়। তাহলে হিম দিয়ে দিলাম, হিম দিয়ে বুঝিয়ে দিয়ে দিলাম যে বিকে বুঝিয়েছি মানে বয়কে বুঝিয়েছি। I think it is almost clear to you. This is all about the rules of narration. This is actually how to solve the problems of passage narration especially. I have completed the Raju Gupta Model College's question number 12. This is the passage narration. I told all the details in what we can change the person and the tense especially. I think all the problems have been solved. তোমরা এভাবেই কিন্তু পরবর্তীতে যে প্যাসেজ নারেশনগুলো পাবা এভাবে ধরে ধরে শেষ করবা। একটা সেন্টেন্স কোথায় শেষ হলো, কোন সেন্টেন্স রয়েছে, এর মধ্যে কী কী টেন্স রয়েছে, কোন কোন পার্সন রয়েছে, এগুলো একটু বুঝে বুঝে ধাপে ধাপে আঁকাবা, দেখবো তোমার শেষ হয়ে গেছে। যত বড় সেন্টেন্সই হোক তোমার ভয় পাওয়ার কারণ নেই। তোমার পার্সন আসতেছে, পার্সন চেঞ্জ করলা, যখন টেন্স আসবে টেন্স চেঞ্জ করলা, বাস এভাবে তুমি ধারাবাহিকভাবে শেষ করতে পারবা। আচ্ছা, এবার তোমাদের আমি একটা কাজ দিয়ে দিব, তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবে এই প্যাসেজ নারেশনটা। 2018 সনের প্রথম 3টি বোর্ড কোশ্চেনের 12 নম্বর, এটা তোমাদের কি থাকলো? এক্সাম্পল দিয়ে দিলাম, তোমরা প্র্যাকটিস করো, দেখো আশা করি পারবা সবাই। তো ঠিক আছে, আজকে আমি আর কথা বাড়াচ্ছি না, এখানে শেষ করতেছি। তোমরা বাসায় ভালোভাবে সেগুলো পড়াশোনায় থাকবে, সময়গুলো এভাবে নষ্ট করবে না অযথা। যখন পড়ার সময় ঠিকভাবে পড়াশোনা করবে, রেগুলার যদি একটু ভালোভাবে পড়াশোনা কয়েক ঘন্টা করো তাহলে কিন্তু তোমার জন্য সাফিসিয়েন্ট, তাহলে পড়াশোনার গ্যাপগুলো থাকবে না। আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি তোমাদেরকে পড়াশোনায় আপডেট রাখার জন্য। তোমরা সেগুলো কিন্তু ভালোভাবে গুরুত্ব সহকারে নেবে। গুরুত্ব সহকারে না নিলে কিন্তু কোনোটাই কাজ হবে না। আমরা দিলাম, তোমরা সেগুলো বাসায় পড়লা না, এখানে কোনো কাজই হলো না। তো সব বাসায় করে ভালোভাবে নিবে, কারণ পরীক্ষা তো অবশ্যই অ্যাটেন্ড করতে হবে, সেগুলো তোমরা জানোই। তোমাদের আগামী 13 তারিখ থেকে তোমাদের পরীক্ষা রুটিন করা হচ্ছে, যা হাফ ইয়ারলি পরীক্ষা, সেগুলো ভালোভাবে তোমরা দেখতে থাকো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।